আপনাদের সাথে আছি আমি সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাব্বিও। দর্শক, সকালে বাংলাদেশে আমরা তারুণ্যের জয়গানের কথা শোনাই, তরুণদের কিভাবে নিজেদের গড়ে তুলতে হবে সেই কথাও আমরা বলে থাকি। আমরা আজ বিরতির পর সকালে বাংলাদেশে তিনজন এমন অতিথি নিয়ে ফিরেছি যারা তারুণ্যের দক্ষতা উন্নয়নে কাজ করছেন। আমাদের সাথে রয়েছেন অতিথি হিসেবে সাবিতা বিনতে আজাদ শিফা মাঝখানে, তার পাশেই রয়েছেন এস এম সাদিক আমার ডান দিকে, একেবারে শেষ দিকে রয়েছে সাইফুল্লাহ খালেদ। আপনাকে তিনজনকেই স্বাগত সকালে বাংলাদেশে। শুভ সকাল। শুভ সকাল। আমরা আমাদের অতিথিদের একটি প্রশ্নের মাধ্যমেই শুরু করি। সকালটা ঠিক কিভাবে শুরু হয় সাদিক ভাই, আপনি যদি বলতেন। সকালটা আসলে খুবই আর্লি রাইজিং করেছি আজকে। একটু কষ্ট হয়েছে? না, কষ্ট না, কারণ অভ্যাস আছে, কারণ রেগুলার রান করি, ফলে অভ্যাস আছে। একই প্রশ্ন আপনার কাছে। যেহেতু কর্পোরেটে জব করি, উই হ্যাভ টু বি আর্লি বার্ড। শুরু হয়েছে, কোনো সমস্যা হয়নি। আজকে একটু বেশি আগে উঠতে হয়েছে। না, ইট ওয়াজ এক্সেলেন্ট। ওকে, আজকে কি ছুটির দিন ছিল? জি, লাকিলি ইয়েস। ওকে, আপনারটা সকাল কিভাবে শুরু হয়? আমিও কর্পোরেটে যেহেতু আছি, সকাল সকাল উঠতে হয়। আজকে উঠেছি, তো আজকে রাতে ঘুমাতে পারিনি। সামহাউ মনে হয়েছে যে কালকে কি হবে এরকম একটা চিন্তা ভাবনা ছিল, একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আচ্ছা, ইয়া দ্যাটস নাইস। সাবিতা বিনতে আজাদ, আপনার কাছে একটু আসতে চাই। আপনি কাজ করছেন আন্তর্জাতিক বক্তা, সফট স্কিল ট্রেনার, তরুণ নেতৃত্বের যে উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছেন। তো একজন ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে বাংলাদেশের যে তরুণদের সফট স্কিল নিয়ে, ঠিক আমরা সব জায়গায় সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, ইউনিভার্সিটিগুলো কাজ করছে, তো আসলে কতটুকু ফ্রুটফুল কাজ হচ্ছে? আলটিমেটলি যে তরুণদের যে সফট স্কিলগুলো, সেগুলো কি গ্লোবাল স্ট্যান্ডার্ডে হচ্ছে কিনা, আপনার কি মনে হয়? যদি এক কথায় বলি, না, কিন্তু দেয়ার আর সাম প্লেসেস যেখানে সিগনিফিকেন্টলি কিছু ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। আই হ্যাভ স্টার্টেড দিস জার্নি অ্যারাউন্ড 10 বছর হয়েছে আমি এটা শুরু করেছি। 10 years, long time. 10 years, রাইট। সো আমি হচ্ছে প্রায় 200-এরও বেশি ছেলেমেয়ে আমার সাথে বিদেশে বিভিন্ন কান্ট্রিতে নিয়ে গিয়েছি, তাদেরকে মেন্টরিং করেছি, এবং অ্যালং দিস টাইম আমি যে জার্নিটা দেখেছি যে ছেলেমেয়েরা অনেক জায়গাতেই অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও সফট স্কিলসের জন্য, কমিউনিকেশন ব্যারিয়ারের জন্য, নেটওয়ার্কিংয়ের জন্য তারা হচ্ছে এটা মেক করতে পারে না। তো হ্যাঁ, গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে হলে আমাদের অনেক কষ্ট করতে হবে। আমি যখন দেশের বাইরে যাই, আমি যখন আমার পাশের কান্ট্রিগুলোকে দেখি যে গ্লোবালি তারা ডমিনেট করছে, যেমন ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, তারা খুবই ভালো জায়গাতে আছে, তখন আমার কাছে এই আর্জটা আরও বেশি আসে যে আমাদের ছেলেমেয়েগুলা কেন এই নেতৃস্থানীয় জায়গাগুলোতে নেই। সো ওই জায়গাটা থেকেই আমাদের কাজ করা। মাইন্ডসেটটা কতটুকু ইম্পর্টেন্ট একেবারে শুরু থেকেই যখন আমরা শিখছি বা আপনারা কাজ করছেন, ঠিক সে সময়ই বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে দ্য ওয়ে দে স্পিক, এই ব্যাপারটাতে গ্লোবাল মাইন্ডসেটটা কতটুকু গুরুত্বপূর্ণ? যে আমাদের শুধু আইবিএ বা এনএসইউ বা হচ্ছে এফবিএস এগুলোর যে প্রেজেন্টেশন স্কিলসগুলো রয়েছে শুধু সেখানেই ভালো করা না, এই যে এগুলোর কোনো কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়াই না, গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা যে কম্পিট করব বা সাউথ এশিয়ার মধ্যে সেরা হব, এই মাইন্ডসেটটা একেবারে শুরু থেকে ইম্পর্টেন্ট কি না? আমি যেহেতু শ্রীলঙ্কা থেকে রিসেন্ট এসেছি, আমাদের যে 17 জন পার্টিসিপেন্ট নিয়ে আমরা সেখানে গিয়ে দেখেছি, সেখানে একটি ক্লাব আছে, গ্যাভেল ক্লাব। সেখানে বাচ্চারা 18 বছরের নিচ পর্যন্ত তারা স্টার্টিং থেকেই তারা হচ্ছে এই লিডারশিপ এবং কমিউনিকেশন দিয়ে স্টার্ট করে। ওদের মাইন্ডসেট থাকে থ্রাইভ করা, শাইন করা, লিডার হওয়া। অ্যান্ড আমাদের যারা আমরা ইউনিভার্সিটি, ইভেন আমরা যখন জব সেক্টরেও চলে যাচ্ছি, আমাদের মধ্যে সেই প্রফেশনালিজম, লিডার হওয়ার যে মাইন্ডসেট, দ্যাট ইজ নট কামিং। সো আপনার প্রশ্নের উত্তরে যদি দিতে চাই যে এই মাইন্ডসেটটা এখনো আসেনি আমাদের, কিন্তু আমরা আসলে চাই যে আমরা ওই জায়গায় যেতে পারি। আমরা ডমিনেট করতে এখনো হচ্ছে নিজেকে ডমিনেট করছি না, মানে ডমিনেটেড হতে পছন্দ করছি, বাট কাউকে যে ডমিনেট করতে হবে, যেমনটা বলছিলেন লিডারশিপের কথা, সেই লিডারশিপের ব্যাপারটা কিন্তু ছোট থেকে একটা মাইন্ডসেট তৈরি করে নিতে হয়। চমৎকার, সেই ধারাবাহিকতা রেখেই আমি একটু চলে আসছি এস এম সাদিকের কাছে। আপনি বাংলাদেশ গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। তো তরুণদের মধ্যে এই যে গবেষণামুখী কাজ কতটুকু দেখছেন, তাদের মতো কতটুকু এই ব্যাপারটা নিয়ে বিশেষ করে প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিকভাবে আপনি কতটুকু এই গবেষণা চর্চাটা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি যদি 10 বছর আগের কথা চিন্তা করি, তাহলে আজকের সময় এসে আমি বাংলাদেশের তরুণদের মাঝে গবেষণার প্রতি যে প্রবল আগ্রহ, সেটা অনেক বেশি পরিমাণে দেখছি। আমরা যখন 10 বছর আগে আমরা এই প্রক্রিয়া শুরু করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
তো সেখান থেকে আজকে বাংলাদেশের 40টা বেশি বিশ্ববিদ্যালয়ে এরকম রিসার্চ সোসাইটি আমরা প্রতিষ্ঠা করে দিয়েছি এবং সবগুলোকে আমরা কোঅর্ডিনেট করছি বাংলাদেশ রিসার্চ সোসাইটির মাধ্যমে। তো এই প্রক্রিয়া এসে আমরা দেখছি যে বাংলাদেশের যে পরিমাণে স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকে শিক্ষার্থীরা গবেষণামুখী হচ্ছে এবং তারা একটা জ্ঞান চর্চার জন্য, জ্ঞান আহরণের জন্য যে তৃষ্ণার্ত অবস্থায় আছে, সেটাকে যদি আমরা আসলে ধরতে চাই, চর্চা করতে চাই, তাহলে আমাদেরকে অনেক বেশি ফোকাস করতে হবে। তো ফোকাসের জায়গাটাই আমরা মনে করছি যে আমরা একটু পিছিয়ে আছি, কিন্তু ওদের যে আগ্রহের জায়গাটা, এটাকে আমাদেরকে লালন করতে হবে এবং নার্চার করতে হবে। সেই জায়গায় আমরা এখন আছি। তো ওই আপনার প্রশ্নটা ধরেই বলছি যে কেন আসলে আমরা পিছিয়ে আছি, বা এই যে আগ্রহটার কথা বলছিলেন যে তরুণদের মধ্যে কিন্তু বেশ আগ্রহ আছে, কিন্তু আমরা নার্চার করতে পারছি না। তরুণদের মধ্যে প্রবল আগ্রহ আছে এবং বাট আমাদের এখানে মানসিকতার, সুস্থ মানসিকতার এক সংকট আমরা দেখি। সেই মানসিকতাটা কোন কোন জায়গায়, সেখানে যদি আমি স্পেসিফিক করে বলতে চাই, যেমন আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে প্রশাসনিক সুস্থতা, সেখানে আমাদের সংকট আছে গবেষণামুখী করার প্রক্রিয়ায়, এবং পাঠ্যপুস্তকের যে একটা সুস্থতা দরকার, গবেষণামুখী সুস্থতা যেটা, সেটার সংকট আছে। এবং শিক্ষক শিক্ষার্থীর যে একটা সুন্দর বন্ডিং গবেষণামুখী মানসিকতা থেকে, এবং একটা মনোভাব তৈরির জন্য শিক্ষার্থীদের যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকে আপনার গবেষণামুখী মানসিকতা তৈরি করতে হবে, সেই শিক্ষক শিক্ষার্থীর যে একটা সমন্বয়, সেই জায়গাটা একটা আমাদের সুস্থতার অভাব আছে। সামগ্রিকভাবে যদি বলি যে আমাদের বাজেট প্রণয়ন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে গবেষণার জন্য বাজেট প্রণয়ন হয়, সেখানে আসলে একটা অসুস্থ মানসিকতা আছে, যে এখানে যে বাজেটটা হয় সেটা কোনোভাবেই গবেষণার জন্য পারফেক্ট না। তো আবার স্টুডেন্টদের জন্য তো এটা তো চিন্তাই করা হয় না। তো ওই জায়গাতে আমাদের কাজটা আসলে আমরা চেষ্টা করছি যে শিক্ষার্থীদের জন্য সমান তালে বিশ্ববিদ্যালয়ে আপনাকে এই প্রক্রিয়াগুলো চালু করতে হবে শিক্ষকদের পাশাপাশি। কারণ একটা বিশ্ববিদ্যালয় যদি আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে তুলনা দিই, সেখানে আপনার 40,000 প্রায় স্টুডেন্ট আছে, 2,000 শিক্ষক, তাহলে বিশ্ববিদ্যালয়ের পাল্লাটা কোন দিকে ভারী সেটা আমাদেরকে যাচাই করতে হবে। উভয় দিকেই চিন্তা করে কিন্তু আমাদেরকে দেখতে হবে। আমরা যদি পার্শ্ববর্তী দেশে দেখি, সেখানে কিন্তু আপনার আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্র্যাজুয়েট, এমফিল, পিএইচডি, ওনাদের সকল গবেষণা, তাদের অ্যাক্টিভিটিসগুলো কাউন্ট করেই তাদের র্যাঙ্কিংটা যাচাই করা হয়। বাট আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সেটা কিন্তু শুধু একাডেমিক ব্যাপারটাই থাকে, বেশ কিছু সংকট এটা নেই। এবং এখানে আরেকটা বিষয় আমরা যে কাজটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আউট অফ বিয়ন্ড ক্লাসরুম, মানে বিয়ন্ড ক্লাসরুমে এসে আমরা হচ্ছে রিসার্চটাকে চর্চা করতে চাই অ্যাজ এ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে, যাতে আনন্দ নিয়ে, ভালোবাসা নিয়ে এবং সর্বোচ্চ আমার আন্তরিক মানসিকতা নিয়ে আমি সেখানে পরীক্ষার নাম্বারের কোনো হচ্ছে বাধ্যবাধকতা থাকছে না, সেখান থেকে হচ্ছে যাতে গবেষণাটা সুস্থ চর্চা করে, কোনো রকম প্রেসার ছাড়া হচ্ছে সেই গবেষণাটা সুস্থ ছাড়া, এবং আমি এনজয় করব। এবং সেজন্যই আমরা আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো করি, যেমনটা আমার সহকর্মী বলছিলেন যে আমরা রিসেন্টলি হচ্ছে এই প্রক্রিয়াটাকে আরো বেশি ত্বরান্বিত করার জন্য এবং স্টুডেন্টদের মাঝে আনন্দ নিয়ে যাতে গবেষণা করতে পারে এবং শিখতে পারে, তারা ইন্টারন্যাশনালি নেটওয়ার্কিং করতে পারে এবং অন্যান্য দেশের সাথে কোলাবোরেশন করতে পারে, সেজন্য আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল ইউথ রিসার্চ ক্যাম্প আয়োজন করি, যেটা আমরা সেকেন্ডবারের এই বিষয়ে বিস্তারিত জানবো। আপনার কাছে আবার ফিরবো একটু। আমরা সাইফুল্লাহ খালিদ, আপনার কাছে আসতে চাই। তরুণ সমাজকর্মী ও গবেষণা সংগঠক হিসেবে আপনি কাজ করছেন, ইউনাইটেড নেশন, ইউএন গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশে কর্মরত রয়েছেন। আমি একটু শুরুতেই জানতে চাই, বৈশ্বিক এমন সংস্থায় কাজ করার অভিজ্ঞতাটা কেমন, বা যারা এইসব সংস্থায় কাজ করতে চায় কিভাবে আসতে পারে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটার মধ্যে সবথেকে বড় বাধা যদি বলি আমরা আসার ক্ষেত্রে, এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে বাংলাদেশি ইউথ হিসাবে অনেকগুলো জায়গায় ল্যাকিংস আছে। তার মধ্যে প্রধান হচ্ছে কমিউনিকেশনস, তারপর হচ্ছে নেটওয়ার্কিং। আমরা বলি হচ্ছে কথায় কথায় বলি যে নেটওয়ার্ক ইজ দ্য নেটওয়ার্ক। সো আমার যে নেটওয়ার্কিংটা আছে, এটা যদি আমি প্রপারলি ইউটিলাইজ করতে না পারি, এইসব জায়গায় যাওয়াটা অনেক বেশি কষ্টকর। তার আরেকটা দিক হচ্ছে ইউনিভার্সিটি শেষ করছি, আমরা সাথে সাথে কর্পোরেটের জন্য দৌড়াচ্ছি, কিন্তু এই ইউনিভার্সিটি চলাকালীন সময়ে যদি এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোর সাথে এঙ্গেজ হতে না পারি, আমার কিন্তু নেটওয়ার্কটা বাড়বে না। কি ধরনের অ্যাক্টিভিটিস যদি একটু? যেমন ধরেন পাবলিক স্পিকিং, লিডারশিপ কোনো সেশন, কিংবা আমাদের যে রিসার্চ ক্যাম্প করছি,
এক্সট্রা কারিকুলারের সাথে যদি এঙ্গেজ হতে না পারি, আমার কিন্তু মানুষের সাথে পরিচয় হওয়ার সম্ভাবনাটা নেই। কারণ আমি ওই 4 দেয়ালের ক্লাসরুমে বসে থেকে ওই শুধুমাত্র 50-60 জনকেই চিনবো। এর বিয়ন্ডটা যদি বাইরে যেতে চাই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সব থেকে ফ্রুটফুল জায়গা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে এঙ্গেজ হওয়া। কমিউনিকেশন হতে পারে, লিডারশিপ হতে পারে, রিসার্চ ধরনের ক্যাম্প হতে পারে, কিংবা রিসার্চ করতে গিয়ে একটা অন্য একটা শহর কিংবা অন্য একটা গ্রামে গিয়ে যদি আমি একটু কাটিয়ে আসতে পারি, আমার সাথে কিন্তু ওই বন্ডিংটা তৈরি হয়। সো এই বন্ডিংটাই, নেটওয়ার্কিংটাই আমাকে অনেক বেশি সহযোগিতা করে। আমি যখন ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্মে যাই, আমি যখন ন্যাশনাল কোনো প্ল্যাটফর্মে যাই, তখন আমার সাথে অটোমেটিক ওদের সাথে আমার কানেক্টিংটা হয়ে যায়। সো ওই ধারাবাহিকতায় আসলে আমি এখন কর্মরত আছি ইউএন গ্লোবাল কম্প্যাক্টে। অ্যাজ এ মেইন টাইম আমি হেল্প দ্য ফিউচার যে আমার প্রতিষ্ঠানটা আছে, এখান থেকে আমরা চেষ্টা করছি ইউথদেরকে এই কানেকশনটা তৈরি করে দেওয়া। আর ওই কানেকশনটা বিল্ড করতে গিয়ে আমাদের সহকর্মীদের সাথে পরিচয়, কি ধারে ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে একত্রিত করে। যেমন একটা সিম্পল যদি কথা বলি, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছে এই মুহূর্তে, দেখা যায় অন্য একটা ইউনিভার্সিটির সাথে কিন্তু ওই কানেকশনটা বিল্ড হয় না যদি না আমি কোনো কম্পিটিশন অ্যাটেন্ড করছি, কিংবা যদি না আমি কোনো ওদের সিম্পোজিয়াম অ্যাটেন্ড করছি। সো এই সিম্পোজিয়াম, কম্পিটিশন কিংবা কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে হলেও কিন্তু আমাকে আউট অফ দ্য বক্সে চিন্তা করতে হবে, এবং ওই আউট অফ দ্য বক্সে চিন্তা করার সুবাদ করে দেওয়ার জন্যই আসলে প্রতিষ্ঠানটা তৈরি করা, এবং নিজেদের মধ্যে একটা ব্রিজ বিল্ডিং করে দেওয়া যে গ্লোবাল লেভেলে কিভাবে কানেক্ট হতে পারি, অ্যান্ড ইন দ্য মিন টাইম আমার ইউনিভার্সিটির সাথে অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কিভাবে কানেক্ট করতে পারি, এরই ধারাবাহিকতা আসলে কাজ করে যাচ্ছে আর কি। আপনার মাধ্যমে ইউনিভার্সিটির যারা এই মুহূর্তে ধরেন প্রতিষ্ঠাতা রয়েছেন অথবা হচ্ছে যারা পরিচালক রয়েছেন, তারা হয়তো দেখছেন, তো আপনার মাধ্যমে যদি একটু জানতে চাই যে এই যে ইউনিভার্সিটির কোন ব্যাপারগুলোতে পরিবর্তন আনলে আমাদের তরুণরা হচ্ছে আরো বেশি, এই যে রিসার্চের কথা বলছিলেন, যে পাবলিক স্পিকিং বা লিডারশিপের কথা বলছি, সেই দিকে একটু আরো বেশি আগ্রহী হবে, কারণ সিজিপিএটাই কিন্তু সম্পূর্ণ সবকিছু নয়, এর বাইরে পৃথিবীতে কিন্তু অনেক সার্টিফিকেট আসলে আমরা বলে একেবারে। থাকি যে সার্টিফিকেট আসলে সবকিছু নয়, বা সিজিপিএটা নয়। এর মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটি রাইট নাও কিছু কাজ করছে, যেমন এক্সচেঞ্জ প্রোগ্রাম করছে, অন্যান্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম করছে, এবং পাবলিক ইউনিভার্সিটি কিন্তু ওই জায়গাটা এখনো যেতে পারে নাই। দেখা যায় ইন্টারন্যাশনাল অনেক ইউনিভার্সিটি চায় যে, আমরা রিসেন্টলি যখন শ্রীলঙ্কায় গিয়েছি, কলম্বো ইউনিভার্সিটির সাথে আমরা ভিসির সাথে মিটিং করেছি, অ্যাজ এ পার্সোনালি মিটিং হয়েছে, অ্যান্ড হি অলওয়েজ ওয়ান্ট টু ওয়েলকাম টু এভরিওয়ান, যে আমি সবাইকে ওয়েলকাম করছি, আপনারা আসেন, আপনাদের স্টুডেন্টকে আমরা পাঠান, অ্যান্ড আমাদের স্টুডেন্টরা আমরা পাঠাই, কারণ এক্সচেঞ্জটা অনেক বেশি জরুরি। ফর এক্সাম্পল, আমি আসার সময় কথা বলছিলাম এরকম, যে আমরা যখন ক্লাসরুমে থেকে পাঠ্য বইয়ে যে পড়াশোনা করছি, আমরা দেখছি শ্রীলঙ্কা কীরকম আমি পড়ে ফেলেছি, শ্রীলঙ্কার রাজধানী কোনটা পড়ে ফেলেছি, ওখানে কীরকম মানুষ পড়ে ফেলেছে, বাট ওয়েন আই এম গোয়িং দেয়ার অ্যান্ড আমি ওটা যখন এক্সপ্লোর করছি, তখন আসলে বুঝতে পারছি তাদের কালচার এবং আমার কালচারের সাথে তফাৎটা কোথায়, বাট হোয়াট দে আর ডুইং, তাদের এডুকেশন সিস্টেমটা কিভাবে চলছে, এটা আমি কম্পেয়ার করতে পারছি। তখন আসলে মেইন লার্নিংটা পাওয়া যায়, তখন ইন্টারন্যাশনাল একটা বেঞ্চমার্ক আপনি Exactly. বুঝতে পারছেন যে আসলে আমরা কোথায় আছি আর পৃথিবীর অবস্থানটা কোথায়। স্টুডেন্টরা তখন কানেক্ট করতে পারে যে একেবারে। আসলে আমরা কোন জায়গাটা আমরা গেলে ওদের পর্যায়ে যেতে পারবো, কিংবা আমরা কোন পর্যায়ে আছি, একটা বেঞ্চমার্ক তৈরি হয়। বেঞ্চমার্ক কিভাবে সেই পর্যায়ে যেতে পারি সেগুলো শুনবো। একটা বিরতির সময় হয়েছে, একেবারে। দর্শক, সময় হচ্ছে একটু বিরতির। সাথেই থাকুন। দর্শক, সকলের বাংলাদেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সিদ্রা, সঙ্গে আছি মাসুম রাব্বি, আর আমাদের সাথে 3 জন অতিথি রয়েছে। আর তারুণ্যের বাংলাদেশ আজকে আমাদের যে টপিক, আমরা সে বিষয়ে কথা বলছিলাম, তরুণদের স্কিল সেটগুলো কিভাবে গড়ে তোলা যায় সেগুলো নিয়েই কাজ করছে। একটু আপনার কাছে আবার আসতে চাই, সাবিতা বিনতে আজাদ, একটু জানতে চাই আন্তর্জাতিক ইউথ রিসার্চ ক্যাম্পে আপনার অভিজ্ঞতাটা কেমন, একটু জানতে চাচ্ছিলাম। আপনি বলছিলেন যে এখনো গ্লোবাল মাইন্ডসেটটা গড়ে ওঠেনি, তারা কিভাবে গ্লোবাল মাইন্ডসেটটা গড়ে তুলছে, আমাদের কি করা প্রয়োজন একটু জানতে চাই। আমার আন্তর্জাতিক রিসার্চ ক্যাম্পের অভিজ্ঞতা যদি বলি, এক কথায় অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বাংলাদেশ থেকে 17 জন থ্রাইভিং ইউথ নিয়ে গিয়েছি আমরা। এর মধ্যে আমাদের 5 জনের মতো মেডিকেল প্রফেশনাল ছিল, 2 জন হচ্ছে ব্যাংকার ছিল, এবং বাকিরা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খুবই ভালো স্টুডেন্ট এবং খুবই মেরিটোরিয়াস। সো আমাদের এত একটা হচ্ছে ভালো টিম নিয়ে যাওয়ার পরেও আমাদেরকে ওখানে ওদের লেভেল অফ বেঞ্চমার্ক দেখে আমাদের মনে হয়েছে যে আমাদের আরও অনেক কিছু শিখতে হবে, এবং আমাদের তরুণদের মধ্যে আমরা সেই শিখার ক্ষুধাটা দেখেছি। আমরা বন্দরনায়িকা রিসার্চ সেন্টারে গিয়েছিলাম, যে সেখানে হচ্ছে পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী যে ছিলেন তার মিউজিয়াম, তাদের রিসার্চ সেন্টার, সেখানে আমাদেরকে ভিজিট করিয়েছেন। আমাদের সামনের রোতে সব পিএইচডি হোল্ডার ম্যামরা বসেছিলেন, এবং দ্য ওয়ে দে অ্যাকসেপ্টেড আস, আমাদের বিষয়গুলো ডিসকাশনগুলো নিচ্ছিলেন। আমাদের কাছে মনে হয়েছে এই যে ফ্রেন্ডলিনেস, এই যে হেল্প করার মেন্টালিটি,
তারা আমাদেরকে অফার করেছে যেমন রিসার্চ গ্রান্ট আছে, তোমরা অ্যাপ্লাই করো অ্যাবস্ট্রাক্ট। আমরা জিজ্ঞেস করেছি আমাদের ছেলেমেয়েদের অনেক বাধা আছে এখানে, তো এই বিষয়গুলো আমরা কানেক্ট কীভাবে করব, তারা আমাদের কানেক্ট করার ওয়ে দিয়েছে। এই ক্ষুধাটা আমাদের চোখে তারা দেখেছে, আমাদের ছেলেমেয়েরা একটা নতুন জায়গা দেখেছে এবং আমাদের ছেলেমেয়েরা একটা গ্রুমিংয়ের একটা চমৎকার জায়গা পেয়েছে। সো আমি কি রাইট ট্র্যাকে আছি? একদম Question and তাই, answer? একদম, হ্যাঁ, একদম এটা তাই। একটা। দেন স্যারকে আমরা গিয়েছিলাম, স্যারকে হচ্ছে আমরা আমার একটা প্রজেক্ট ছিল কানেক্টিং দ্য ব্রিজ উইথ গ্লোবাল হেরিটেজ প্রজেক্ট ওয়ার্ল্ডের সাথে। আমার সাথে একটা মেয়ে কাজ করেছে 2 বছর ধরে, অ্যান্ড আমি ওটা প্রেজেন্ট করে আমাদের রিসার্চ ক্যাম্পের পক্ষ থেকে প্রেজেন্ট করে তাকে সম্পূর্ণ ক্রেডিট দিয়েছি, কারণ এটা তার প্রজেক্ট। শুধু আমি হচ্ছে একটা ওয়ে হিসেবে তাকে কানেক্ট করেছি। আমাদের তরুণদের জন্য আমার বার্তা, আমরা যারা এভাবে কাজ করছি, উই ডোন্ট টেক দ্য ক্রেডিট, আমরা লিডার ক্রিয়েট করতে চাই। তো এরকম যদি আমাদের সাথে কেউ কাজ করতে চায়, কারো যদি কোনো প্রজেক্ট থাকে, তোমার পরিশ্রম, তোমার সার্থকতা, আমাদের জায়গা থেকে আমরা তোমাদেরকে একটু বিশ্ব দরবারে তুলে নিয়ে যেতে চাই। শুধু বাংলাদেশের ব্র্যান্ডিংটা তোমরা আরেকটু উপরে নিয়ে বাহ, যাও। দারুণ, চমৎকার। আমাদেরও এমনটাই চাও। একেবারে, এবং এত সুন্দর একটা কথা বললেন যে তোমার যে দক্ষতা সেটা তোমার, কিন্তু আমরা চাই বিশ্ব দরবারে বাংলাদেশের যে তরুণরা তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আপনার কাছে একটু আসতে চাচ্ছি সাদিক, আপনি একটু আগে আমরা গবেষণা নিয়ে অনেক কথা বলছিলাম, যে আপনি কেমন দেখছেন যে এখনকার যে তরুণরা রয়েছে তাদের ভবিষ্যতে এই যে গবেষণার প্রতি কতটুকু প্রত্যাশা আছে আপনার, যে আরো কতটুকু গবেষণামুখী হবেন, এই একটা প্রশ্ন থাকছে, এবং পাশাপাশি আরেকটা থাকছে যে তাদের মানে গবেষণার প্রতি যে মনিটরিং এর যে একটা ব্যাপার আছে বা অ্যাপ্রিসিয়েশনের কথা এখানে একটা আসে, যে কোনো তরুণ কোনো কিছু নিয়ে যদি হচ্ছে গবেষণা করছে, রিসার্চ করছে, এটা কতটুকু আমরা একটু অ্যাপ্রিসিয়েশন দিয়ে দেখছি যে ইউ আর ডুইং গ্রেট, সামনে হয়তো আরো ভালো করবে, এই ব্যাপারটা কেমন করে দেখছেন আপনি? ওকে, আপুর থ্রুতে যদি বলি যে বাংলাদেশকে আরেকটু কিভাবে ব্র্যান্ডিং এর জায়গায় বিশ্ব দরবারে তুলে ধরা যায়, আমাদের কাজটা আসলে সেখানেই। আমরা আপুর সাথে কানেকশনটা কিভাবে হয়েছে 10 বছর আগে, সেটা যদি আমরা বলি, 18 সালে আমরা এই প্রক্রিয়াটা শুরু করেছিলাম মেঘালয়ে একটা টিম নিয়ে, রিসার্চে ইউথদের একটা টিম নিয়ে। সেখান থেকে আমাদের যাত্রাটা শুরু। তো তখন থেকেই আমরা চেষ্টা করছি যে কিভাবে স্টুডেন্টদেরকে রিসার্চমুখী করা যায় এবং তাদের সেই ক্ষুধাটাকে আরও জাগ্রত করা যায়, বাড়ানো যায়। এবং সেটার জন্যই আমাদের ইন্টারন্যাশনাল লেভেলের যে কোলাবোরেশন, নেটওয়ার্কিং এবং বিভিন্ন রিসার্চ প্রতিষ্ঠান, আদার্স টিচার, গবেষকদের সাথে সমন্বয় করা। আচ্ছা, আপনি আমার যদি রাইট ট্র্যাকে না থাকে আমি একটু বলে দিয়েন যে নিশ্চয়ই, আপনি একেবারে রাইট, আপনি বলুন। আমরা শুনছি। তো সেই জায়গায় আমাদের পথ চলাটা, এবং সেখান থেকেই আমরা দেখলাম যে আমরা এই বছর 26 সালে যখন এসে আমরা শ্রীলঙ্কাতে দ্বিতীয় রিসার্চ ক্যাম্পটা আয়োজন করলাম, সেখানে আমরা কোথায় কোথায় গিয়েছি। আমরা যদি বলি যে আমরা প্রথমে একটা ফিল্ড ভিজিট করেছি কলম্বো থেকে গলে, এবং জার্নি বাই ট্রেনের মাধ্যমে সমুদ্রের পাশ দিয়ে যে ট্রেন জার্নিটা হয়, সেখানে যাওয়ার সময় আমরা আমাদের স্টুডেন্টরা অসংখ্য স্থানীয় লোকাল পিপলের সাথে কথা বলছে, এবং তারা ওখানে গলে গিয়ে তারা লোকাল কমিউনিটির সাথে ইন্টারাকশন করছে, রিসার্চ নিয়ে সার্ভে করছে। করার পরে তাদের যে ইন্টারাকশনটা হয়েছে, সেই অভিজ্ঞতাগুলো দিয়ে তারা হচ্ছে রিসার্চ পেপার প্রস্তুত করেছে। জার্নিটা এখানে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, জার্নিটা এখানে খুব ইম্পর্টেন্ট, এবং তারা ওখানে কমিউনিটিকে ঢুকে গিয়ে তাদের বিষয়গুলো জানছে। একই সাথে তারা এইগুলো প্রস্তুত করার পরে যে আমাদের বন্ধন নায়কেতে সেশন হয়, সেখানে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ারিং হয়, তাদের অভিজ্ঞতা আমরা শুনি। পরে আমরা টোস্ট মাস্টার একটা ট্রেনিং হয়, সেখান থেকে আমাদের বিশাল একটা লার্নিং ছিল। এরপরে আমাদের আপনার হাই কমিশনে আমাদের সর্বশেষ ক্লোজিং এবং রিসার্চ প্রেজেন্টেশন, আমাদের স্টুডেন্টরা যে লার্নিংটা নিয়েছে সেগুলো আমরা ওখানে প্রেজেন্ট করেছি। তো এইভাবে করে আমরা তাদের যে ক্ষুধাটা সেখানে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যাতে করে তারা বুঝতে পারে যে না, এই ইউথদেরকে রিসার্চমুখী করার জন্য, তাদেরকে আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য হেল্প করতে হবে। সেই মানসিকতা থেকে আপনি যেটা বলছিলেন যে এটা কতটুকু মানে অ্যাডভান্স হচ্ছে বা আরো কতটুকু হওয়া উচিত, আমরা কতটুকু হচ্ছে কি অ্যাপ্রিশিয়েট করছি, Appreciate সেই করতে বিষয় নিয়ে পারছি। আমরা আরো তো শুনবো। তবে appreciation-টা, হ্যাঁ। জি, এই মুহূর্তে একটা বিরতির সময় হয়ে গেছে, এরপর ফিরে কিন্তু হচ্ছে আপনার আরো যে কথাগুলো রয়েছে সেই বিষয়ে আমরা আরো শুনবো। দর্শক, তারুণ্যের কথা শুনছিলাম, তবে এই মুহূর্তে একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন সকালের বাংলাদেশ, আছি মাসুম রাব্বি, সঙ্গে আছে সিদ্রা, এবং চলে যাচ্ছি আমাদের 3 জন তরুণদের কাছে, যাদের কাছ থেকে অনেকগুলো গল্প শুনছিলাম। আপনার কাছে আবার ফিরে আসতে চাই, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সাদিক, যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে বাংলাদেশের তরুণদেরকে আমরা তাদের কাজের জন্য কতটুকু অ্যাপ্রিশিয়েট করি, যাতে ভবিষ্যতে তারা আরো বেশি রিসার্চমুখী বা গবেষণামুখী হয়ে ওঠে। আচ্ছা, আমি যেখান থেকে শেষ করছি সেটা হচ্ছে যে আমরা যখন বাইরে গেলাম, সেখানে যে আমাদের তরুণদের প্রেজেন্টেশন, সেটা দেখে
খুব যে তারা অনেক আউটস্ট্যান্ডিং কিছু প্রেজেন্ট করেছে এমনটা না, কিন্তু তাদেরকে উৎসাহিতটা কিভাবে করলো, আমাদের যারা শ্রীলঙ্কান গেস্ট ছিল, রিসোর্স পার্সন ছিল, সেটা ছিল আউটস্ট্যান্ডিং, তাদের অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা ছিল আউটস্ট্যান্ডিং। কিন্তু আমাদের বাংলাদেশে যদি আমরা সেটা দেখি, আমরা খুবই সংকটে আছি সেই জায়গায়। সাধারণত আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যখন গবেষণা করেন, শিক্ষকদের তত্ত্বাবধানে স্টুডেন্টরাই গবেষণাটা করছে, কিন্তু শিক্ষকের নামটা কিন্তু আগে থাকছে, মানে ফার্স্ট অথর, সেকেন্ড অথর, কিন্তু সব কাজ করছে কারা? স্টুডেন্ট। শিক্ষার্থীগণ। এখানে আমাদের একটা অ্যাপ্রিসিয়েশনের সংকট আছে। এই জায়গাটা আমরা এটা নিয়ে কাজ করছি, যাতে স্টুডেন্ট যে কাজটা করছে সে তার নামটা আগে রাখতে পারে। সেই কাজটা আমরা সেই কাজটা আপনারা করছেন এবং আমরা ছোট থেকে প্রত্যাশা করছি। ছোট একটা কাজ করলে ওটাকে আমরা কি করি যে না, এটা এটা তার বিগেস্ট অ্যাচিভমেন্ট, এটা সে স্টার্টিংটা করেছে। তো এই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা আসলে আমাদের মানে অনেক তৈরি বেশি হচ্ছে আস্তে আস্তে, এবং এটার এবং জন্য আরো আপনাদের বেশি একেবারে অ্যাপ্রিসিয়েশনটা গড়ে উঠুক এমনটাই প্রত্যাশা আমাদের। আমরা একটু সাইফুল্লাহ খালিদ আপনার কাছে জানতে চাই, নেটওয়ার্কিং ইজ ইউর নেটওয়ার্থ, দেয়ার ইজ এ সেইং। এখন ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং কিভাবে গড়ে তোলা যায়? আপনি একটা বৈশ্বিক সংস্থায় কাজ করছেন, ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং গড়ে তুললে আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে সেটা একটু জানতে চাই। ওকে, এই জায়গাটা অনেক বড় সুযোগ সুবিধা। আসলে কি ধরনের বললে একটা দুইটা বললে আসলে ভুল হয়ে যাবে। এখানে এত বড় স্কোপ, কারণ ওয়ার্ল্ডটা আসলে আমাদের হাতের মুঠোয়। এই মুহূর্তে আমাদের ফেসবুক, লিঙ্কডইন, সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে, এটা আমাদের হাতের মুঠোয়। কিন্তু এই নেটওয়ার্কিংটা আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ করে রেখেছি। আমরা এটার সাথে কমিউনিকেট করছি না। আমরা আমাদের ইউথ জেনারেশনরা মেইল করতে জানে না। আমি একটা মেইল করে আমার পার্সোনাল গ্রোথ সম্পর্কে জানাবো, বাট হোয়াট উই আর ডুইং রাইট নাও এটা নিয়ে আমি জানাবো, এটা হয় না। সো দেখা যায়, আমার কাছে মনে হয় আমরা যখন এই প্রোগ্রামগুলো করছি এই কারণে যাতে তাকে সে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারে। হোয়াট উই আর সেইং, লাইক যখন আমরা কথা বলতে বলি, আমরা বলি যে আপনি আপনার ক্রেডিবিলিটি কি আছে এটা উপস্থাপন করেন, কারণ আপনার ক্রেডিবিলিটি কি এটার উপর ডিপেন্ড করবে ওই মানুষটাকে আমি কতটুকু ভ্যালু দেবো, রাইট? ঠিক এই জায়গাটাই আমি আসলে ইন্টারন্যাশনালি ওদেরকে কানেক্ট করতে চাচ্ছি যে আপনার ক্রেডিবিলিটি কি আছে, হোয়াট ডু ইউ হ্যাভ ইন ইউর বাকেট লিস্ট। যে এই বাকেট লিস্টগুলো আপনি যদি গ্লোবালি কানেক্ট করতে পারেন, তখন আপনাকে কোনো ইউনিভার্সিটি কিংবা কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা ইন্টারন্যাশনাল আইএনজিও কিংবা কোনো একটা ইন্টারন্যাশনাল কর্পোরেট আপনাকে ইজিলি পিক করবে। কারণ আমরা দেখছি ইউনিভার্সিটি পাস হয়েও দেখা যায় কর্পোরেট লেভেলে জব পেতে খুব কষ্ট হচ্ছে, কিংবা কোনো একটা এমটিও সেক্টরে যাচ্ছে, কিংবা কোনো একটা ছোটোখাটো জবে যাচ্ছে, ওখানেও তার অনেক বেশি স্ট্রাগল করা লাগছে, জাস্ট বিকজ অফ হি ডাজন্ট নো যে, বা শি ডাজন্ট নো যে আমার মধ্যে কী আছে। আমরা ওই জিনিসটাকে উপস্থাপন করে ওই জিনিসটাকে বের করে আনার চেষ্টা করছি, যাতে আমার মধ্যে এক্সাক্ট কোন কোন স্কিলগুলো আছে এগুলো আইডেন্টিফাই করা ফার্স্টলি, দেন ওই অনুযায়ী কাজ করা, এবং তুমি কোন স্টেপে আছো ওই স্টেপটা দেখাই দিয়ে সামনের দিকে অগ্রসর হবো এমনটাই প্রত্যাশা। সাবিতা বিনতে আজাদ, আমরা একেবারে শেষ পর্যায়ে রয়েছি, একটু জানতে চাই ভবিষ্যৎ পরিকল্পনাটা আপনার এবং প্রত্যাশাটা কি, ছোট করে একটু জানতে চাই। কাকে নিয়ে? বাংলাদেশ তরুণদেরকে নিয়ে? বাংলাদেশের তরুণদের নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তারা আরো কিভাবে ভালো করতে পারে, বা আপনার প্রত্যাশাটা কেমন? যাদেরকে নিয়ে আপনারা কাজ করছেন তাদেরকে নিয়ে খুব ছোট করে আমি একটু একটা জানতে স্বপ্ন চাই। দেখি যে আগামী 10 বছর পর যে বাংলাদেশটা হবে, এটা সম্পূর্ণ একটা বদলে যাওয়া বাংলাদেশ হবে। জেনজিদের যে মাইন্ডসেট, ওটা অলরেডি আমাদের মধ্যেও ক্যারি হওয়া শুরু হয়েছে। আমরা যদি রেসপেক্টটা লাভ না পাই, সেই কাজটা আমরা এখন আর কন্টিনিউ করি না। দিস ইজ এ গুড থিং, উই আর গোয়িং টুয়ার্ডস আওয়ার প্যাশন। সো ভবিষ্যতের বাংলাদেশ চমৎকার হতে যাচ্ছে, এবং বাংলাদেশের ছেলেমেয়েরা তাদের নিজের জায়গা থেকে নিজেদের পরিবর্তন শুরু করেছে। আমাদের এই ট্রিপের যে ছেলেমেয়েরা ছিল, দো দে আর ইন দি প্রফেশনাল লাইফ, তারা আমাদের কাছে রিচ করতেছে, আমাদেরকে মেন্টরিং করেন, আমাদেরকে নেটওয়ার্কিংটা শেখান, আপনি কিভাবে এরকম সমস্ত পৃথিবীর সাথে কানেকশন মেনটেন করেন। তাদের সেই শেখার যে মেন্টালিটিটা, তারা রাইট পারসন খুঁজে, মেন্টর খুঁজে তারা আগাচ্ছে। এক বাক্যে জানতে চাই, মেন্টর হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একদম ছোট করে। মেন্টর হিসেবে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, বাংলাদেশের সত্যিকার অর্থেই কারো যদি প্যাশন থাকে, আমরা তাদেরকে লালন পালন করতে চাই, উইদাউট লাইক ফর নাথিং ফর এনিথিং। মানে জাস্ট আমরা চাই যে সেই প্যাশনেট মানুষগুলো লাইফে গ্রো করুক, আমরা তাদের বট গাছ হতে চাই, আমাদের নিচে তারা ছায়া আপনাদের হাত থাকবে। ধরে তারুণ্য এগিয়ে যাক চমৎকার এমনটা একটা কথা প্রত্যাশা। বলেছেন আপু, যে আপনারা বটগাছ হতে চান। এবং হচ্ছে আরেকটা কথা আপনি যেটা বলছিলেন যে আসলে তারুণ্যের বাংলাদেশ, আমরা সবসময় কিন্তু তরুণদের নিয়ে, যমুনা টেলিভিশন সবসময় তরুণদের নিয়ে কথা Right. বলে থাকে, এবং আজকের আয়োজনের মূল লক্ষ্যটাও ছিল যে তরুণরা কি করছে, তরুণরা কতটুকু এগিয়ে আছে বা পিছিয়ে আছে, এই বিষয়ে অ্যাটলিস্ট আলোচনা করাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রবলেমটা ডিটেক্ট করতে না পারেন, তাহলে সলিউশনটা কিন্তু বের করা যায় না। একদম এবং তাই। আপনাদের মতো তরুণদেরকে পেয়ে
যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তারা সত্যি ভাগ্যবান বলতে পারি যে তারা আপনাদেরকে পেয়েছে অ্যাজ আ মেন্টর, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের আপনাদের সময় দেওয়ার সবাইকে জন্য। অনেক ধন্যবাদ, এবং আমাদের তরুণরা যারা আমাদেরকে খুঁজে বের করেছে তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ দিই তাদের এই ইচ্ছার জন্য। তারুণ্যের জয় আন্তরিক হোক। ধন্যবাদ। তারুণ্যের জয় হোক। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।